যতীন্দ্রমোহন সেনগুপ্ত 1885 সালের 22 ফেব্রুয়ারি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বড়মা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা প্রখ্যাত আইনজীবী ও সমাজসেবক যাত্রামোহন সেন, মা তৎকালীন চট্টগ্রাম অঞ্চলের কৃতি ব্যক্তিত্ব ডাক্তার অন্নদাচরণ খাস্তগিরের কন্যা বিনোদিনী খাস্তগির। পিতামাতার 12 সন্তানের মধ্যে যতীন্দ্রমোহন ছিলেন তৃতীয় সন্তান। 7 বছর বয়সে যতীন্দ্রমোহনকে গ্রামের স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়। তার আগে 2 বছর একজন গৃহশিক্ষক বাড়িতে এসে তাকে পড়ান। গ্রামের স্কুলে 2 বছর অধ্যয়নের পর বিনোদিনী দেবী ছেলেকে চট্টগ্রাম শহরে এনে মধ্য ইংরেজি স্কুলে ভর্তি করিয়ে দেন। পরবর্তীতে যতীন্দ্রমোহন ভর্তি হন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে। সেখানে 2 বছর লেখাপড়া করেন। চট্টগ্রামে যতীন্দ্রমোহন লেখাপড়ার চাইতে খেলাধুলার প্রতি বেশি উৎসাহী ছিলেন। পিতা যাত্রামোহনের ইচ্ছা ছিল ছেলে নামজাদা ব্যারিস্টার হবে। পিতা বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য থাকাকালীন 13 বছর বয়সে যতীন্দ্রমোহনকে কলকাতায় নিয়ে যান। প্রথমে ভর্তি করে দেন ভবানীপুর সাউথ সার্ভান্ট স্কুলে ও পরবর্তীতে হেয়ার স্কুলে। দুই বছর পর 1902 সালে যতীন্দ্রমোহন এন্ট্রান্স পাশ করেন। যতীন্দ্রমোহন ভর্তি হন কলকাতা প্রেসিডেন্সি কলেজে। দুই বছর পর 1904 সালের আগস্টে তিনি বিলেতে যান। সেখানকার বিশ্বখ্যাত ক্যামব্রিজের ডাউনিং কলেজে তিনি ভর্তি হন। 1908 সালে তিনি বিএ পাশ করেন এবং 1909 সালে এলএলবি ডিগ্রি লাভ করেন। একই বছর ব্যারিস্টারি পাশ করে যতীন্দ্রমোহন স্বদেশে ফিরে আসেন। বিলেতে ক্যামব্রিজে থাকতেই যতীন্দ্রমোহন নেলি গ্রের সাথে পরিচিত হন। নেলির মা মিসেস গ্রে ছিলেন বিদুষী ও স্নেহশীল মহিলা। ভারতীয় ছাত্রদের প্রতি তাঁর ছিল অপরিসীম দরদ। কখনো কখনো তাদের দাওয়াত করে এনে চা নাস্তা খাওয়াতেন। যতীন্দ্রমোহনও একদিন আমন্ত্রিত হয়ে তার বাড়িতে যান। সেখানে নেলি গ্রের সাথে পরিচিত হন। এই পরিচয় শেষাবধি বিবাহে রূপ নেয়। এই বিয়েতে যাত্রামোহন সেনের যেমন আপত্তি ছিল, তেমনি একমাত্র কন্যাকে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে মিসেস গ্রের অনাগ্রহ ছিল। শেষ পর্যন্ত যতীন্দ্রমোহন ও নেলি গ্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বদেশে ফিরলেন। বিলেতি মেয়ে আপন যোগ্যতায় সকলের মন জয় করে নেন। লন্ডনের গ্রেইজ ইন থেকে ব্যারিস্টারের সনদ লাভ করে যতীন্দ্রমোহন পুরোদস্তুর ব্যারিস্টার হয়ে দেশে ফিরেন। প্রথম 1 বছর চট্টগ্রাম শহরে কাটান। 1910 সালে 11 মে যতীন্দ্রমোহন ও নেলি দম্পতির প্রথম সন্তান শিশির সেনগুপ্ত জন্মগ্রহণ করেন। 1 বছর চট্টগ্রামে কাটিয়ে যতীন্দ্রমোহন কলকাতায় এসে আইন ব্যবসায় যোগ দেন। মাঝে কিছুদিন রিপন কলেজে আইনের শিক্ষকতা করেছেন। 1910 সালে কলকাতা হাইকোর্টে যোগ দেন এবং আইনজীবী হিসেবে সুপ্রতিষ্ঠিত হন। 1923 সালে দ্বিতীয় আলিপুর ষড়যন্ত্র মামলায় তার কৃতিত্বপূর্ণ সওয়ালে 7 জন বিপ্লবী মুক্ত হন। অগ্নিযুদ্ধের বহু বিপ্লবীকে নিশ্চিত ফাঁসির দড়ি থেকে বাঁচিয়ে এনেছেন তার অসামান্য দক্ষতায়। স্বেচ্ছায় স্বাধীনতা সংগ্রামীদের পক্ষ নিয়ে আদালতে লড়াই করতেন। যতীন্দ্রনাথ কংগ্রেস রাজনীতিতে যোগদান করেন 1911 সালে। সে বছর চট্টগ্রামের প্রতিনিধি হয়ে ফরিদপুর কংগ্রেসে যোগদান করেন। পরের বছর কনফারেন্স যেন চট্টগ্রাম বসে এই মর্মে প্রস্তাব দেন যতীন্দ্রনাথ। সে প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
চট্টগ্রাম কংগ্রেসের সভাপতিত্ব করেন ব্যারিস্টার আব্দুর রসুল। অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান যাত্রামোহন সেন। বিশেষ অতিথি ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথকে চট্টগ্রামের তরুণরা ঘোড়ার গাড়িতে চড়িয়ে সভাস্থলে নিয়ে যায়। কংগ্রেসের অধিবেশনে যতীন্দ্রমোহন যোগ দেন ও আলোচনায় অংশগ্রহণ করেন। ১৯১৯ সালে বাংলার প্রাদেশিক কংগ্রেসের কনফারেন্স বসে ময়মনসিংহে। কনফারেন্সের সভাপতি যাত্রামোহন সেন। সম্মেলনের মাত্র কিছুদিন পূর্বে বিলেতে পুত্র নীরেন্দ্রমোহন ও চট্টগ্রামে কন্যা নলিনী মারা যান। স্বভাবতই ৭০ বছর বয়সের বৃদ্ধ যাত্রামোহন সম্মেলনে উপস্থিত থেকেও মানসিকভাবে ভেঙে পড়েন। তাঁর লিখিত বক্তৃতায় অংশবিশেষ পড়ে শোনান সুযোগ্য পুত্র ব্যারিস্টার যতীন্দ্রমোহন সেনগুপ্ত। ১৯১৯ সালে ২ নভেম্বর পিতা যাত্রামোহন কলকাতায় মারা যান। চট্টগ্রামের জমিদারি তদারকি, ভাই বোন ও আত্মীয় স্বজনদের দায়িত্ব যতীন্দ্রমোহনকে গ্রহণ করতে হয়। রাজনীতির পাশাপাশি নিজের ব্যক্তিগত আইন পেশাও তিনি চালিয়ে যেতে থাকেন। স্বাধীনতা আন্দোলনে যতীন্দ্রমোহন সেনের ভূমিকা। ১৯২১ সালে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ব্যারিস্টার পেশা ত্যাগ করেন যতীন্দ্রমোহন। বার্মা অয়েল কোম্পানি ও আসাম বেঙ্গল রেলওয়ের ধর্মঘট পরিচালনার দায়ে তার সস্ত্রীক কারাদণ্ড হয়। এই রেলওয়ে ধর্মঘট মামলা পরিচালনা করতে গিয়ে যতীন্দ্রমোহন চট্টগ্রামের রহমতগঞ্জের বেশ কিছু মূল্যবান সম্পত্তি বিক্রি করে দেয়। ভারতে শ্রমিক আন্দোলনের ইতিহাসে এই শ্রমিক ধর্মঘট ছিল সর্বপ্রথম বৃহত্তর শ্রমিক ধর্মঘট। ধর্মঘটীদের পরিবার প্রতিপালনের জন্যে সে যুগে ৪০,০০০ টাকা ঋণ নেন। সাধারণ মানুষ তাকে দেশপ্রিয় উপাধিতে ভূষিত করেন। ইনি ভারতের স্বাধীনতা আন্দোলনে সশস্ত্র বিপ্লবীদের প্রতি গভীর সহানুভূতিশীল ছিলেন। জনদরদী যতীন্দ্রমোহনকে চট্টগ্রামের মানুষ মুকুটহীন রাজা বলে অভিহিত করত। ১৯৩০ খ্রিস্টাব্দে ভারত থেকে বার্মাকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে বক্তৃতা দিয়ে গ্রেপ্তার হন তিনি। ১৯২২ থেকে ২৩ সালে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভাপতি ছিলেন। তারপর দেশবন্ধু চিত্তরঞ্জনের স্বরাজ পার্টিতে যোগ দেন। ৫ বার কলকাতার মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি। দেশবন্ধুর মৃত্যুর পর বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় সমিতির সভাপতির পদ অলঙ্কৃত করেন। চট্টগ্রামের ভূমিপুত্র হিসেবে সেখানে নানা সামাজিক কাজকর্মে ছিলেন অগ্রণী সেনানী। ১৯৩১ সালের চট্টগ্রামে ভয়াবহ বন্যায়, ১৯২৬-এ কলকাতায়, ১৯৩১ খ্রিস্টাব্দে চট্টগ্রামে সাম্প্রদায়িক হাঙ্গামায় ত্রাণ কার্যের পুরোভাগে থাকেন তিনি। চট্টগ্রামে যুব বিদ্রোহে ভূমিকা। নাগরখানা খণ্ডযুদ্ধ ও সরকারি টাকা লুটের মামলায় মাস্টারদা সূর্য সেন, অনন্ত সিংহ, অম্বিকা চক্রবর্তীর হয়ে মামলা পরিচালনা করে তাদের মুক্ত করেন। বিপ্লবী প্রেমানন্দ দত্তকে পুলিশ ইন্সপেক্টর প্রফুল্ল রায় হত্যা মামলায় নির্দোষ সাব্যস্ত করা, ফলত সরকারের রোষানল তার উপর পড়ে। কমিশনার টেগার্ট তখন বিলেতে ছিলেন। তিনি সরকারকে জানান যতীন্দ্রমোহন অহিংসবাদী নন, তিনি সশস্ত্র বিপ্লবীদের সাথে প্রত্যক্ষ যোগাযোগকারী এবং মদতদাতা। দেশে ফেরার সঙ্গে সঙ্গে পুলিশ মুম্বাই বন্দরে তাকে গ্রেপ্তার করে জারবেদা জেল ও পরে দার্জিলিংয়ে অন্তরীণ করে রাখেন। অসুস্থ হয়ে পড়লেও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে দেয়নি পুলিশ। ১৯৩০ সালে ভারতবর্ষ থেকে ব্রহ্মদেশকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে রেঙ্গুনে যান যতীন্দ্রমোহন। সেখানে জনসমাবেশে বক্তৃতা করার সময় তিনি পুনরায় গ্রেপ্তার হন। তিনি ১৯২২ থেকে ২৩ সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করলে
যতীন্দ্রমোহন সেনগুপ্ত সেই দলে যোগ দেন। ১৯২৩ সালে যতীন্দ্রমোহন চট্টগ্রাম থেকে বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদের সদস্য নির্বাচিত হন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পরিচালিত ফরওয়ার্ড পত্রিকার সাথে তিনি সংশ্লিষ্ট ছিলেন। তিনি নিজে অ্যাডভান্স নামে একটি দৈনিক পত্রিকা প্রকাশ করেন। যতীন্দ্রমোহন পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে এক অনুষ্ঠানে যান এবং সেখানে আপত্তিকর বক্তৃতার জন্য কারারুদ্ধ হন। সম্প্রদায় নির্বিশেষে যতীন্দ্রমোহন হয়েছিলেন সমগ্র বাংলার অবিসংবাদিত নেতা। হিন্দু মুসলমানদের মধ্যে এমন ঐক্য তার আগে কখনো দেখা যায়নি। তখন আল্লাহু আকবর ও বন্দে মাতরম দুটো স্লোগান পাশাপাশি উচ্চারিত হতো, সমান শ্রদ্ধা ও স্বগতির দেশপ্রেমের সাথে। লোকে যতীন্দ্রমোহনকে বলা হতো চট্টগ্রামের রাজনীতির মুকুটহীন রাজা। কলকাতায় পরপর ৫ বার মেয়র থাকাকালে যতীন্দ্রমোহন পক্ষপাতহীন আচরণ, আন্তরিকতা ও ধৈর্যগুণে সবার মন জয় করেছিলেন। দেশবন্ধুর আদর্শের প্রতি সুগভীর আস্থা ও আনুগত্য ছিল। মেয়র হিসেবে যতীন্দ্রমোহনের কৃতিত্বে সব মানুষের প্রতি প্রীতিতে ছিলেন কোমল, আবার সংকল্প সাধনে ছিলেন অনমনীয়। মেয়র থাকাকালীন তিনি কলকাতা কর্পোরেশন মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছিলেন। যতীন্দ্রমোহনের স্ত্রী নেলি সেনগুপ্ত ছিলেন একজন অকুতোভয় নারী। স্বামীর সংগ্রামী জীবনে তিনি সর্বদাই পাশে থেকেছেন। ১৯৩০ সালে নেলি সেনগুপ্ত সর্বপ্রথম কারাবরণ করেন। কারাগার থেকে ছাড়া পান ১৯৩১ সালের ২৭ জানুয়ারি। কলকাতা থেকে দুজন আসেন চট্টগ্রামে। চট্টগ্রাম রেল স্টেশন লোকে লোকারণ্য। রাস্তায় দুধারে শত শত চট্টগ্রামবাসী তাদের প্রিয় নেতা ও নেত্রীকে বরণ করার জন্য দাঁড়িয়েছিলেন। ৫টি সুদৃশ্য তোরণ নির্মিত হয়েছিল চট্টগ্রামে। ১৯৩১ সালের অক্টোবরে যতীন্দ্রমোহন ও নেলি লন্ডনে যাত্রা করেন দীর্ঘদিন পর মিসেস গ্রের সাথে দেখা করতে। বিয়ের পর মেয়ে ও মেয়ের স্বামীর সঙ্গে এই প্রথম সাক্ষাৎ। লন্ডন সফর শেষে দেশে এলে পুনরায় গ্রেপ্তার হন। জেলে তার স্বাস্থ্য ভেঙে পড়ে। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ১৯৩৩ সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হন যতীন্দ্রমোহনের সুযোগ্য সহধর্মিণী নেলি সেনগুপ্ত। কংগ্রেসের ইতিহাসে তিনি ১৯৩৩ সালের ৫ জুন যতীন্দ্রমোহনকে রাঁচিতে স্থানান্তর করা হয়। ১.৫ বছর ধরে জেলে থেকে যতীন্দ্রমোহনের স্বাস্থ্যের অবনতি হয়। তিনি গ্রেপ্তার হন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রাজদ্রোহত্মক কাজে লিপ্ত থাকার অভিযোগে। ১৯৩৩ সালের ২৩শে জুলাই ভোর ১:৩০টায় যতীন্দ্রমোহন সেনগুপ্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেদিন বিকেলে তার মরদেহ নিয়ে ট্রেন কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। হাওড়া স্টেশনে তার মরদেহ নামানো হয়। হাজার হাজার মানুষ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।